টানেলগুলো ব্যবহার করে প্রথম ডিমন ওয়ার্ল্ডে প্রবেশ করার পর গোকু এবং তার দল এখন গোমার বিশাল আর্মির একেবারে মুখোমুখি হয়েছে। এখন তারা কি এই আর্মিকে পরাজিত করে গোমার প্রাসাদে এগিয়ে যেতে পারবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বল ডাইমার সদ্য রিলিজ হওয়া এপিসোড নাম্বার 15। আর যদি এখন পর্যন্ত আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই এপিসোড, যার নাম থার্ড আই। এপিসোড 15 শুরু হয় ঠিক যেখানে আগের এপিসোডটি শেষ হয়েছিল। গোমার আর্মি গোকু এবং তার দলের ওপর একটি ফুল স্কেল আক্রমণ শুরু করেছে, যেখানে জেন্ডারমেরিরা তাদের সব অস্ত্র নিয়ে গোকুদের দিকে গুলি চালাতে থাকে। গোকুরা কোনোভাবে হামলাগুলো এড়িয়ে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করে। পাথরের আড়ালে লুকানোর পর গোকু অভিযোগ করে যে তারা তো বন্দুক ব্যবহার করে চিটিং করছে। তখন সবাই একে অপরকে জিজ্ঞাসা করে যে তারা ঠিক আছে কিনা, কিন্তু জেন্ডারমেরিরা তাদের কোনো বিরতি না দিয়ে প্লেনগুলো পাথরের চারপাশে ঘুরিয়ে এনে আবারও তাদের ওপর গুলি চালাতে থাকে। তারপর তারা পাল্টা আক্রমণ শুরু করে আর গোকু তার নিয়ৈব ব্যবহার করে ইনকামিং শটগুলোকে ব্লক করার চেষ্টা করে, কিন্তু একটি রে গানের শট সরাসরি তাকে আঘাত করে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। প্লেনগুলো তখন আবারও রাউন্ড দিতে শুরু করে এবং গোকু যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, গ্লোরিও তাকে সতর্ক করে দেয় যে এই রে গানগুলো সরাসরি যদি তাকে আঘাত করে তাহলে তার শরীর কিছুক্ষণের জন্য হলেও অচল হয়ে পড়বে, তাই তাকে সাবধানে থাকতে হবে। তখন রাগে ফেটে পড়ে গোকু লাফ দিয়ে আকাশে উঠে যায় এবং তার নিয়ৈবটি এক্সটেন্ড করে প্লেনটিকে এক আঘাতেই ধ্বংস করে ফেলে। কিন্তু বাকি প্লেনগুলো আবারও ফিরে এসে আক্রমণ চালায়। গোকু বিরক্ত হয়ে বলে এদের কি কোনো শেষ নেই? পিকোলো তখন পরিস্থিতি বিশ্লেষণ করে বলে এদের সংখ্যা অনেক বেশি, আমাদের এক এক করে এদের ধ্বংস করতে হবে। কিন্তু ভেজিটা তা তাচ্ছিল্য করে বলে এই রেগানগুলো আমার মতো কোনো সেইয়ানের ওপর কোনো প্রভাবই ফেলবে না। যার পর সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক জেন্ডারমেরিকে তার এনার্জি ব্লাস্ট দিয়ে মারতে শুরু করে। কিন্তু ভেজিটার অতিরিক্ত আত্মবিশ্বাসী তাকে সমস্যায় ফেলে দেয়। আর যখন আরো একটি প্লেন এসে তার উপর আক্রমণ চালায়, ভেজিটা সেখান থেকে সরে যায় না, কারণ সে ভাবে যে অস্ত্রগুলো তার কোনো ক্ষতিই করতে পারবে না। কিন্তু যখন একাধিক রে গানের শট এসে তাকে আঘাত করে, সাথে সাথে তার শরীর বিকল হয়ে সে মাটিতে পড়ে যায়। গোকু ছুটে এসে ভেজিটার পাশে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? ভেজিটা কষ্ট করে উঠে বলে কাকারোট, তোমার কাছে কি এখনো সেই পোকাগুলো আছে? গোকু তাতে হ্যাঁ বলে একটি রিভাইভ বাগ বের করে এবং তা ভেজিটাকে দেয়, যা ভেজিটা ঘৃণা প্রকাশ করলেও খেয়ে নেয় এবং সঙ্গে সঙ্গেই তার শক্তি আবারও ফিরে আসে। তারপর উঠে দাঁড়িয়ে ভেজিটা রাগে তাদের গালি দিয়ে বলে যে ওরা চারপাশে গুলি চালাচ্ছে। তখন গোকু বলে যে এই শিশুদের মতো শরীর নিয়ে তাদের সামলানো বেশ কঠিন বলেই মনে হচ্ছে। প্যালেসের ভেতরে গোমা তার আনন্দ প্রকাশ করছে, কারণ সে মনে করে গোকুরা গোমার সেনাবাহিনীর বিরুদ্ধে কিছুই করতে পারবে না। এরপর তারা গোকুর বন্ধুদের একে একে দেখতে থাকে এবং পিকোলো আর পাঞ্জিকে দেখার পর তারা হাইবিসকে দেখতে পায় যে লুকিয়ে ছিল, কিন্তু গোমা কিছু একটা দেখে অবাক হয়ে ছবিটির দিকে তাকিয়ে থাকে। আর যখন ডেগেসু সেই সম্পর্কে জিজ্ঞেস করে তখন গোমা বলে যে হাইবিসের বেল্টের বাকল একেবারেই ইভেল থার্ড আই এর মতোই দেখতে, কিন্তু ডেগেসু তা বিশ্বাস করতে চায় না আর বলে যে এটা তো অসম্ভব। একটি প্লেন গুলি চালাতে চালাতে গোকুকে তাড়া করতে থাকে এবং গোকু গুলিগুলো এড়িয়ে তার নিয়ৈবটি ব্যবহার করে উপরে ওঠে এবং একটি এনার্জি ব্লাস্ট দিয়ে প্লেনটি ধ্বংস করে ফেলে। ভেজিটা, গ্লোরিও, পিকোলো এবং পাঞ্জিকেও একাধিক জেন্ডারমেরিকে পরাজিত করতে দেখা যায়। আর অবশেষে জেন্ডারমেরিরা প্রচন্ড পরিমাণে মার খেয়ে পরাজিত হওয়ার পর অবশিষ্ট সদস্যরা সেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোকু নেমে আসে আর চারপাশ দেখে বলে যে এখন এরিয়াটি ক্লিয়ার মনে হচ্ছে। এরপর হাইবিস এবং বুলমা লুকিয়ে থাকার জায়গা থেকে বেরিয়ে আসে আর হাইবিস বলে শেষ পর্যন্ত ওদের সামলে ফেলা গেল। যা শুনে পাঞ্জি বলে তুমি তো কিছুই করনি, এত বড় কথা বলার চেষ্টা করো না। আর তখন বুলমা বলে যে এখন তারা এগোতে পারে। আর গ্লোরিও একদিকে ইশারা করে বলে তামাগামিটি গোমার প্যালেসের কাছেই আছে, ওই দিকটাতে। এরপর তারা সবাই প্যালেসটির দিকে উড়ে যেতে শুরু করে। আর তখন একটি ওয়াচ টাওয়ার থেকে একজন গার্ড তাদের আসতে দেখে এবং বাকি সৈন্যদের সতর্ক করে দেয় যে শত্রুরা ওপারু ডিস্ট্রিক্টের দিকেই আসছে। যা শুনে সমস্ত সৈন্য সতর্ক হয়ে যায় এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। প্যালেসের ভেতরে যখন তারা হাইবিসের বেল্টের বাকলকে ইভেল থার্ড আই এর সাথে কম্পেয়ার করছিল, তখন ডেগেসু বলে যে সে ভেবেছিল যে থার্ড আইটি অনেক আগেই হারিয়ে গেছে। যার জবাবে গোমা বলে আমি অনেক আগেই সুপ্রিম ডিমন কিং আবুরার কপালে এটি দেখেছিলাম, আর এই বেল্টের বাকলটি দেখতে একেবারে থার্ড আই এর মতোই। তখন ডেগেসু বলে সব চোখই তো কাছাকাছি দেখতে, তাই না? আর এমন একজনের কাছে এটা থাকবেই বা কি করে? গোমা উত্তর দেয় আমাকে জিজ্ঞেস করো না, যদি এটা সত্যিই ওইটা হয় তাহলে আমাদের দ্রুতই কিছু করতে হবে। এরপর সে বলে ওই ডেগেসু, বেল্টটা নিয়ে এসো এবং আমাকে দাও, কিন্তু কেউ যেন টের না পায় তুমি কি করতে যাচ্ছ। ডেগেসু জিজ্ঞেস করে আমি এটা কিভাবে করব? গোমা একটু ভেবে যার উত্তর দেয় তুমি তো বুদ্ধিমান, তাই না? নিজে বুদ্ধি খাটিয়ে যা করার করো। এরপর একটি ন্যারেশন শোনা যায় যেখানে থার্ড আই এর ব্যাক স্টোরির কাইন্ড অফ একটি এক্সপ্লেনেশন দেওয়া হয় এবং এটিও দেখানো হয় যে হাইবিসের কাছে এটা পৌঁছালো কিভাবে। এখানে বলা হয় যে থার্ড আই, যা টার্সিয়ান অকিলাস নামেও পরিচিত, পূর্ববর্তী সকল সুপ্রিম ডিমন কিংদের কপালে পড়ার একটি চোখ ছিল, যা তাদের ক্ষমতার একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হতো এবং এতে ভয়ঙ্কর ম্যাজিক পাওয়ার ছিল।
আর যখন অনেক পরিমাণে এই শক্তির প্রয়োজন হতো তখন এই থার্ড আইটি সুপ্রিম ডিমন কিং নিজের কপালে পড়তেন এবং অবিশ্বাস্য ম্যাজিক পাওয়ার অর্জন করতেন, যার সাথে তারা অপ্রাকৃতিক শক্তিও পরিচালনা করতে সক্ষম হতো। তবে কিং আবুরার শাসনকালে থার্ড আইটি কেউ একজন চুরি করে নেয়, যার পরে এটি হারিয়ে যায়। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ডাবুরা কারো একজনের সাথে কথা বলছে, আর সেই মাজিনকে সে জানায় যে কিং আবুরা প্রাসাদে বর্তমানে নেই এবং সে রক্ষীদের বিভ্রান্ত করবে যখন ওই মাজিনটি নিরাপদে সেই থার্ড আইটি চুরি করবে। ডাবুরা মাজিনের হাতে একটি চাবি তুলে দিয়ে বলে যে থার্ড আইটি একটি লকারে আছে, আর তা চুরি করার পর তুমি থার্ড ডিমন ওয়ার্ল্ডে চলে যাবে, আর পরবর্তীতে আমি তোমার সাথে যোগাযোগ করব। তারপর সেই মাজিন থার্ড আইটি চুরি করে আর টানেলের মধ্য দিয়ে সে দ্বিতীয় ডিমন ওয়ার্ল্ডে পালিয়ে যায়, যেখানে জেন্ডারমেরি প্লেন তাকে ধাওয়া করে, কিন্তু একটি ক্র্যাকেনের মুখোমুখি হওয়াতে জেন্ডারমেরিরা সেখানেই মারা যায়, আর সেই মাজিনটির প্লেন ধাক্কা খেয়ে টানেলের মধ্য দিয়ে থার্ড ডিমন ওয়ার্ল্ডেই চলে যায়। কিন্তু সেখানে গিয়েও সে নিস্তার পায় না, কারণ একজন লুটেরা মাজিন তাকে দেখেই মেরে ফেলে এবং থার্ড আইটিও ছিটকে মাটিতে পড়ে যায়। ডাবুরা সেই মাজিনকে ফোন করার চেষ্টা করলে যখন সেই ফোনটি বেজে ওঠে তখন সেই লুটেরা মাজিনটি সেই ফোনটিকে পা দিয়ে পিষে ফেলে। আর ডাবুরা প্রথমে একটু চিন্তিত হলেও খুব শীঘ্রই সে সিদ্ধান্তে আসে যে এটি আর গুরুত্বপূর্ণ নয়, কারণ থার্ড আই হারিয়ে গেছে, আর থার্ড আইটি ছাড়া কিং আবুরা আর সুপ্রিম ডিমন কিং থাকতে পারবে না। যার পর প্রকাশিত হয় যে ডাবুরা তার বাবা আবুরার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং নিজে সুপ্রিম ডিমন কিং হয়েছিল। তবে শেষ পর্যন্ত সে মাজিনবুর হাতে পরাজিত হয় এবং সিংহাসন তৎকালীন ভাইস সুপ্রিম ডিমন কিং গোমার হাতেই চলে যায়। যার কিছুদিন পরে হাইবিস শিকার করতে করতে একটি পাহাড়ে থার্ড আইটি খুঁজে পায় এবং এটি নিজের বেল্টের বাকাল হিসেবে ব্যবহার করতে শুরু করে। তারপর গোকু এবং অন্যরা প্যালেসের কাছাকাছি এসে পৌঁছায় আর গ্লোরিও প্যালেসটির দিকে ইঙ্গিত করে বলে যে এটাই গোমার প্যালেস। এরপর দেখা যায় জেন্ডারমেরি সৈন্যরা তাদের দিকে এগিয়ে আসছে, যাদের উপস্থিতি পিকোলো এবং গোকু সঙ্গে সঙ্গে টের পেয়ে যায় এবং সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু সৈন্যদের সংখ্যা অনেকটাই বেশি ছিল এবং তারা একটানা তাদের অস্ত্র চালাতে চালাতে আসতে থাকে, যার ফলে গোকু এবং অন্যরা পিছু হটতেই বাধ্য হয়। লুকানোর পর শিন মন্তব্য করে যে সৈন্যদের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি, আর তখন গোকু নেভাকে জিজ্ঞেস করে, এই দাদু তুমি তো এই শিল্ড বানিয়েছিলে তাই না, এবার কি কিছু একটা করতে পারবে না? নেভা যার জবাব দেয়, আমি তো একজন বুড়ো, আমি শুধু তোমাদের ইচ্ছা পূরণের জন্যই এসেছি, এটা নিজেরা বুঝে নাও। যার পর হাইবিসকে একা বসে থাকতে দেখা যায়, আর এমন সময় একটি মেয়ে তার কাছে আসে আর মেয়েটি বলে যে হাইবিসের বেল্টটি খুবই সুন্দর, যার উত্তরে হাইবিস বলে যে এটি তার প্রিয় বেল্ট। মেয়েটি তারপর বলে যে তার এটি খুব পছন্দ হয়েছে এবং যদি হাইবিস তাকে বেল্টটি দিয়ে দেয় তবে সে তাকে একটি কিস দেবে, কিন্তু হাইবিস সঙ্গে সঙ্গেই বলে বোকামি করো না, আমার এটা চাই না, যার ফলে মেয়েটি বিভ্রান্ত হয়। তবে হাইবিস আরো বলে যে তুমি যদি আমাকে তোমার টুপিটি দিয়ে দাও তাহলে তার পরিবর্তে আমি তোমাকে এই বেল্টটি দিয়ে দিব। মেয়েটি অবাক হলেও সাথে সাথে রাজি হয়ে যায় এবং তাকে টুপিটি দিয়ে দেয়। হাইবিস মেয়েটিকে বেল্টটি দিয়ে দেয় এবং তারপর টুপিটি মাথায় নিয়ে বাউন্স করতে করতে চলে যায়, আর মেয়েটি বেল্টটি হাতে নিয়ে বলে যে সবকিছুই তো ভালো মতো হলো, কিন্তু কেন যেন তার কিছুটা অপমানিত বোধ হচ্ছে। এদিকে জেন্ডারমেরিরা গোকু এবং অন্যদের ওপর অবিরাম গুলি চালিয়ে যাচ্ছে, তখন পিকোলো বলে যে সে নিজের শরীর পুনর্গঠন করতে পারে, তাই সে সৈন্যদের সামলাতে পারবে, যার সঙ্গে গোকু সম্মতি জানিয়ে বলে যে সৈন্যদের গুলি তো একসময় শেষ হয়ে যাবে। কিন্তু নেভা তাদের থামিয়ে দিয়ে বলে এটা করো না, কারণ তুমি পুনর্গঠন তো ঠিকই করতে পারবে, কিন্তু যদি কোনো ভাইটাল অর্গানে আঘাত পাও তাহলে তা কিন্তু মারাত্মক হবে। পাঞ্জিও তখন প্রকাশ করে যে তাদের বিরুদ্ধে যে বন্দুকগুলো ব্যবহার হচ্ছে সেগুলো একটানা 10 দিন পর্যন্ত গুলি চালাতে পারে। স্বাভাবিকভাবেই গোকু এটা শুনে অবাক হয়ে যায়। তারপর আমরা দেখি যে মাজিনকু আর মাজিনডু ঘুমাচ্ছে আর আরিনসু ড্রাগন বলটির দিকে তাকিয়ে হাসছে আর বলছে যে সবকিছুই তার পরিকল্পনা মোতাবেকই চলছে। এতক্ষণে গোকু অস্থির হয়ে গেছে এবং সে বলে যে সে আর অপেক্ষা করতে পারবে না, এবং পিকোলো বলে যে তাদের সবাইকে একসঙ্গেই আক্রমণ করে সৈন্যদের সরিয়ে ফেলতে হবে। যারপর তারা একসঙ্গে জেন্ডারমেরি সৈন্যদের উপর আক্রমণ করে দেয়, আর গোকু তার নিয়ৈব ব্যবহার করে একসঙ্গে 3 জন সৈন্যকে পরাজিত করে, এবং যখন আরো সৈন্য তাদের দিকে গুলি চালাতে থাকে তখন গোকু সেগুলো এড়িয়ে যায় এবং একজন সৈন্যকে তার পা দিয়ে গলায় পেঁচিয়ে ধরে। পিকোলো এবং ভেজিটাও আরো কিছু সৈন্যকে পরাজিত করে, আর গ্লোরিও এবং পাঞ্জিও যুদ্ধে যোগ দিতে এগিয়ে আসে। কিন্তু তখনই হঠাৎ করে মাটি কেঁপে ওঠে আর একটি শব্দ হয়। যখন সবাই শব্দটি যেখান থেকে আসছিল সেখানে তাকায় তখন সেখানকার দেয়ালটি ভেঙে যায়, যার পর গ্লোরিও এবং পাঞ্জি নিরাপদ দূরত্বে সরে যায়, আর ভেজিটা, পিকোলো এবং গোকু সামনে দাঁড়িয়ে থাকে এটা দেখার জন্য যে সামনে কি আসছে। এরপরই দেখা যায় যে জেন্ডারমেরিরা আসলে ট্যাঙ্ক নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে, যার ফলে এত বড় একটি আওয়াজ হয়েছিল যা সবাইকে অনেক নার্ভাস করে তোলে। একটি ট্যাঙ্ক গুলি ছোড়ে যা গোকু, ভেজিটা এবং পিকোলোকে সরাসরি আঘাত না করলেও মাটিতে আঘাত করার পর সেই শটের ইলেকট্রিসিটির রেঞ্জে তারা পড়ে যায়, যার ফলে তারা 3 জনই অসাড় হয়ে মাটিতে পড়ে যায়। এরপর প্রত্যেকটি সৈন্য এবং ট্যাঙ্ক তাদের উপর গুলি চালাতে থাকলে তারা মরিয়া হয়ে সেগুলো এড়ানোর চেষ্টা করে। তখন একটি ট্যাঙ্ক আবারও শট নেওয়ার প্রস্তুতি নেয়, আর কমান্ডার যখন ট্যাঙ্কটিকে ফায়ার করার অর্ডার দেয় ঠিক তখনই একটি গ্রেনেড ট্যাঙ্কের উপরে পড়ে আর সেটিকে সাথে সাথেই ধ্বংস করে দেয়। কিন্তু ট্যাঙ্কটি শটটি ফায়ার করতে সক্ষম হয়েছিল, যেটি মিস করলেও
তার শক ওয়েভের কারণে গোকু এবং তার সঙ্গীরা ছিটকে পড়ে যায়, যার পর আরেকটি ট্যাঙ্ক গোকুর সামনে চলে আসে এবং একাধিক গ্রেনেড সাথে সাথে সেটির উপর পড়ে তা পুরোপুরি ধ্বংস করে দেয়। পিকোলো যখন বিভ্রান্ত হয়ে ভাবতে থাকে যে এই আক্রমণগুলো কে করছে, তখনই দেখা যায় যে এটি আর কেউ নয় বরং কিং কাদান এবং তার সৈন্যরাই করছে, যারা গোকুদের সাহায্যের জন্য এখানে এগিয়ে এসেছে। আর তাদের দেখে সবাই স্বস্তি পায়, কিন্তু একটি ট্যাঙ্ক সঙ্গে সঙ্গে কাদানের বিমানের দিকে কামানটি তাক করে, যার পর কাদানের অর্ডারে তার একজন সৈনিক ট্যাঙ্কটির উপর গ্রেনেড ফেলে, কিন্তু ট্যাঙ্কটি ইতিমধ্যেই গুলি ছুড়ে দিয়েছিল যা সরাসরি কাদানের প্লেনকে আঘাত করে এবং এক শটেই সে প্লেনটিও ধ্বংস হয়ে যায় এবং ট্যাঙ্কটিও ধ্বংস হয়ে যায়। আর তখন সবাই পুরো স্তব্ধ হয়ে যায় এবং এটা দেখে মনে হয় যে দৃশ্যটি হঠাৎই ডার্ক হয়ে গেল, কিন্তু সবাইকে অবাক করে কাদান এবং তার সৈন্যরা সম্পূর্ণ অক্ষত আছে এবং লড়াইয়ের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। এরপর সবাই লড়াইয়ে যোগ দেয় আর পিকোলো লড়াই করতে করতে বলে যে মনে হচ্ছে যেন পরিস্থিতি এখন আমাদের দিকেই ঘুরছে। সবাই মিলে একাধিক জেন্ডারমেরি সৈন্যকে পরাজিত করে। গোকু তার নিয়ইবো দিয়ে, ভেজিটা এবং পিকোলো তাদের এনার্জি ব্লাস্ট দিয়ে এবং কাদান, পাঞ্জি ও গ্লোরিও তাদের বন্দুক দিয়ে লড়াই করতে থাকে। দুইজন জেন্ডারমেরি গোকুকে পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করলে কাদান এসে তাদের দুইজনকে পিটিয়ে পরাজিত করলে গোকু কাদানের প্রশংসা করে, যার পর পাঞ্জি কাদানের কাঁধে উঠে বসে এবং বাবা মেয়ের এই জুটি একসঙ্গে একাধিক জেন্ডারমেরিকে ধ্বংস করতে থাকে। গোকু আরো কিছু সৈন্যকে পরাজিত করার পর তার সুপার সাইয়ান রূপে চলে যায় এবং এনার্জি ব্লাস্ট মারতেই থাকে যতক্ষণ না পর্যন্ত পুরো এলাকাটি তার এনার্জি ব্লাস্টে ঢেকে যায়। প্যালেস থেকে এই দৃশ্যগুলো দেখে গুমা বিশ্বাসই করতে পারছিল না যে এমন কিছু ঘটছে, যার পর ডেগেসু তাকে বলে এটা খুবই খারাপ হচ্ছে, যা শুনে গোমা রেগে যায় এবং চিৎকার করে বলে আমি কি সেটা জানি না। এরপর ডেগেসু গোমাকে মনে করিয়ে দেয় যে তাদের কিন্তু এখনো জেন্ডারমেরির সেই বিশেষ বাহিনীটি রয়েছে, যার পর গোমা কিছুক্ষণ চিন্তা করে এবং তারপর বলে তুমি ঠিকই বলেছ। আর সেই সময় ডেগেসুর চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে সে কোনো একটা ষড়যন্ত্রের পরিকল্পনাই করছিল। তারপর দেখা যায় যে গোকু এবং তার দল প্যালেসের বাইরের সকল সৈন্যকে পরাজিত করেছিল, যার পর গোকু কাদানের কাছে এসে বলে আপনার দক্ষতা সত্যি চমৎকার ইওর হাইনেস। পাঞ্জিও বলে বাবা তোমার আসার সময় একদমই পারফেক্ট ছিল, যার উত্তরে কাদান হেসে বলে আমি জানি, আমি একটু সময় মতো সাহায্য করলাম তাই না। আর এখানেই এপিসোড নাম্বার 15 শেষ হয়ে যায়। বন্ধুরা সত্যি বলতে এই এপিসোডটি যেন আসল ন্যারেটিভ এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে শুধু সময় কাটানোর জন্যই তৈরি করা হয়েছিল, কারণ শুধু ইভেল থার্ড এর কাইন্ড অফ একটি ব্যাক স্টোরির কিছুটা অংশই এখানে দেখানো হয়েছে, তাছাড়া তেমন কিছু একটা মজার এখানে আমি পেলাম না। তবে আশা করা যায় মাত্র 5টি এপিসোড বাকি থাকাতে তারা পরের এপিসোডে এপিক কিছুর একটা দেখানোর অ্যাটলিস্ট চেষ্টা করবে। বিশেষ করে এন্ড ক্রেডিট সিনে দেখানো ডেগেসুর ডেন্ডেকে জিম্মি হিসেবে ব্যবহার করতে দেখা যাওয়ার পর আশা করি পরের পর্বটি এর থেকে অ্যাটলিস্ট একটু ভালো হবে। আর এই সবই আমরা জানতে পারবো যখন নেক্সট উইক আগামী এপিসোড ডেগেসু রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যতটা দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসব। আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের এপিসোডটি আনতে চলেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। আর সামনে কোন অ্যানিমে এক্সপ্লেনেশন দেখতে চান তাও আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।